আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ব্যাকরণের অন্যতম কঠিন টপিক নিয়ে হাজির হয়েছি, প্রকৃতি ও প্রত্যয়। তা আমি শিরোনাম দিয়েছি শুধুমাত্র প্রত্যয়। প্রকৃতি কি আমরা জানবো, তার আগে আমরা একটু প্রত্যয় সম্পর্কে একটু বেসিক আলোচনা জেনে নিই। যেটা আমাদের জানা দরকার যে প্রত্যয় কি, এটা একটু দেখি। প্রত্যয় থেকে বারবার পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষা বলেন, বিশ্ববিদ্যালয় পরীক্ষা বলেন এবং ক্যাডেট ভর্তি পরীক্ষা বলেন, সব জায়গায় এই প্রশ্ন এসে থাকে। তো তাদের জন্য একটু ধৈর্য নিয়ে ছোট একটি ভিডিও আমরা করতেছি, আপনি একটু দেখে নেন। দেখেন প্রত্যয়, প্রত্যয় কি পরীক্ষায় এটা প্রশ্ন আসে। প্রত্যয় হচ্ছে অর্থহীন শব্দাংশ। প্রত্যয় যে জিনিসটা, এটা হচ্ছে অর্থহীন শব্দাংশ। এটা বর্ণ হতে পারে এবং বর্ণ সমষ্টিও হতে পারে, ঠিক আছে। এবং এই প্রত্যয় মূল শব্দের পরে বসে, একটা শব্দ থাকে তার পরে বসে, এবং বসে কি করে, ঢং করে? না না, আসলে ঢং করে না, নতুন নতুন শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। ওকে, তাহলে প্রত্যয়ের বেসিক আলোচনা হচ্ছে প্রত্যয় ব্যাকরণের। এটা আমি একটু বলে রাখি, প্রত্যয় কোন তত্ত্বে আলোচিত হয় ব্যাকরণের, এটা হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। বাট প্রত্যয় অর্থহীন শব্দাংশ, যার কোনো নিজের অর্থ নেই, বা বর্ণ সমষ্টি হতে পারে বা বর্ণ হতে পারে। এখন প্রত্যয় কোথায় বসে? শব্দের পরে বসে, বসে নতুন শব্দ তৈরি করে। এখন প্রত্যয় কী জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে একটু আলাদা লেভেলে একটু পড়া পড়তে হবে। ধরেন এখানে একটা শব্দ লিখেছি, যেমন করে। করে একটা শব্দ, তাহলে এটা কোন ধরনের শব্দ? এটা একটা ক্রিয়া শব্দ। তো আমরা জানি প্রত্যেকটা ক্রিয়াপদকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। প্রত্যেকটি ক্রিয়াপদকে ভাঙলে দুইটি অংশ পাওয়া যায়। প্রত্যেকটি ক্রিয়াপদকে ভাঙলে দুইটি অংশ পাওয়া যায়। যেমন এই ক্রিয়াপদকে যদি আমি ভাঙি, তাহলে এখানে পাবো হচ্ছে কর, কর, আর এখানে কি পাবো? এ, কর এ। এখন আমরা একটু জেনে রাখেন যে এই কর, এটা যদি ক্রিয়াপদ হয় তাহলে মাস্ট বি শব্দের শেষ বর্ণের সাথে একটি হসন্ত দিতে হবে। যদি না দেন তাহলে হবে না। যদি ক্রিয়াপদ হয়, আমরা কোথায় হসন্ত দিব, কোথায় হসন্ত দিব না, যেটাকে হস চিহ্ন বলে। তো কোথায় হসন্ত দিব, কোথায় হসন্ত দিব না, তার মূল পয়েন্টটা হচ্ছে শব্দ চিনতে হবে আপনাকে। শব্দটা কি ক্রিয়াপদ নাকি না? হ্যাঁ, এটা অবশ্যই ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ যদি হয়, তাহলে তাকে ভাঙার পরে মূল অংশের এই শেষ বর্ণে একটু হসন্ত দিতে হবে, যদি কার না থাকে তার সাথে, তাহলে হসন্ত দিলাম। তাহলে আর এর সাথে এক্সট্রা যে অংশটা, সেটা হচ্ছে এ, এটা রেখে দিলাম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই যে অংশটা আমরা পাইলাম, একটি শব্দের মূল অংশ, এটাকে বলা হয় ক্রিয়ামূল। এটাকে বলা হয় ক্রিয়ামূল। এটা ক্রিয়ার মূল অংশ। এই ক্রিয়ামূলের আরেক নাম, এটাকে অনেকেই বলে থাকেন ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ামূলের আরেক নাম ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ামূলের আরেক নাম ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূলের আরেক নাম ক্রিয়া প্রকৃতি, যাকে বলা হয় ধাতু। পরীক্ষায় এটা অনেকবার প্রশ্ন এসেছে, সেটা বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন এসেছে। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। তাহলে যেটাই ধাতু সেটাই ক্রিয়া প্রকৃতি, সেটাই ক্রিয়ামূল। আর এর সাথে যে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে, এটাকে বলা হয় ক্রিয়া, এটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। এটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি, এটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি, এটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। ওকে, তাহলে একটি ক্রিয়াপদকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। কয়টি অংশ পাওয়া যায়? দুইটি অংশ পাওয়া যায়। একটি ক্রিয়াপদকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। সবাই মন দিয়ে শুনে রাখেন, একটি ক্রিয়াপদকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। একটা হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা ধাতু, আরেকটা অংশ হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন আরেকটা শব্দ যদি আমি বলি, ধরেন আরেকটা শব্দ আমি লিখলাম ফুলেল, একটা শব্দ লিখলাম, তাহলে এই শব্দটা কি ক্রিয়া নাকি একটি নাম শব্দ? এটা দ্বারা কাজ করা বোঝায় না, সো এটা ক্রিয়া না। আমরা জানি এই পদ দ্বারা কাজ করা বোঝায়, তাই আমরা ক্রিয়া শব্দ বলেছি, কিন্তু এটা তো ক্রিয়া না। তাহলে একটা ক্রিয়াপদকে ভাঙলেও দুটি অংশ পাওয়া যায়। অনুরূপভাবে একটি শব্দ বা একটি নাম শব্দকে ভাঙলেও দুটি অংশ পাওয়া যায়। তাহলে ফুলেল এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে দুটি অংশ পাবো। একটা হচ্ছে ফুল, একটি অংশ হচ্ছে ফুল, আরেকটি অংশ হচ্ছে এল। একটি অংশ ফুল, একটি হচ্ছে এল। তাহলে এই দুটো অংশ যে আমরা পাইলাম, এই ফুল এটাকে বলা হবে নাম প্রকৃতি, এটার নাম হচ্ছে নাম প্রকৃতি। তো নাম প্রকৃতির আরেকটা নাম আছে, এটাকে বলে শব্দ প্রকৃতি, শব্দ প্রকৃতি। ওকে, আর এর সাথে যে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে, এটাকে বলা হবে নাম বিভক্তি। এটার নাম নাম বিভক্তি, এটার নাম হচ্ছে নাম বিভক্তি, ওটাকে নাম বিভক্তি বলে। এখন আপনাদের মূল প্রশ্ন আসছে যে এইখানে আপনি হসন্ত দিলেন, এইখানে কি হসন্ত হবে না?
ফুলের লয়ের ওই বর্ণের সাথে হসন্ত হবে না? না, ওখানে হবে না। কেন হবে না? কারণ আমি আগেই বলেছি, যদি ক্রিয়া শব্দ হয় তাহলে তার মূল অংশের সাথে অবশ্যই হসন্ত হবে, আর যদি ক্রিয়া শব্দ না হয় তাহলে যেই শব্দই হোক না কেন তার সাথে হসন্ত হবে না। এই দুইটা অংশ বুঝি। তাহলে আমরা প্রকৃতি পেয়েছি, আমরা যেহেতু প্রত্যয় পড়তেছি, আগে প্রকৃতি চিন্তা হবে। প্রকৃতি কি? একটা শব্দের মূল অংশ। একটি শব্দের মূল অংশ, এই মূল অংশকে বলা হয় প্রকৃতি। এখন প্রকৃতি আবার দুই প্রকারে হয়, একটা ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি প্রকৃতি ও প্রত্যয় কি। ধরেন একটু খেয়াল করেন, যেমন একটা শব্দ আমি নিলাম, একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন যে প্রকৃতি প্রত্যয় কত সহজে পারা যায়, ডিফাইন করা যায়। আমি জাস্ট বেসিক নিয়ে আলোচনা করতেছি, ইন ডিটেলসে বলতেছি না, যেটা আপনাদের খুবই কাজে দেবে। যেমন একটা শব্দ আমি লিখলাম, ধরেন একটা শব্দ লিখলাম হচ্ছে, ধরেন একটা শব্দ আমি লিখেছি ধার্মিক। তো ধার্মিক এই শব্দের মূল অংশ কি আপনি যদি বের করতে পারেন তাহলে প্রকৃতি ও প্রত্যয় পড়া আপনাদের অনেকটাই হয়ে যাবে। যেমন ধার্মিক এই শব্দটাকে ভাঙলে আমরা জানি ধার্মিক কাকে বলে। ধার্মিক কারা? যারা ধর্ম সম্পর্কে বেশি জানেন তারা ধার্মিক। তো আমার প্রশ্ন হচ্ছে, এই শব্দের মূল অংশ হচ্ছে ধর্ম, আপনি এটা ইজিলি বের করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নয়। তাহলে যদি আপনি ওটা বের করতে পারেন তাহলে এর সাথে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে কি? ইক। ইক, ধর্মযোগ ইক। ওকে ফাইন। আরেকটা শব্দ দেখেন, আমি বললাম শীতল। শীতল এই শব্দকে আপনি বলেন শীতলের মূল অংশ কি? শীতলের মূল অংশ শীত, সহজ কথা। শীতলের মূল অংশ হচ্ছে শীত, মূল অংশ আপনি বের করতে পারতেছেন। আর এর সাথে যুক্ত হয়েছে কি? ল, অথবা উচ্চারণ অনুসারে অল। দুটোই সঠিক, দুটোই সঠিক। আরেকটা শব্দ দেখেন, আমি লিখলাম জমা। জমানো। আরেকটা শব্দ আমি লিখলাম জমানো। জমানো। জমানো এই শব্দটাকে আমি ভাঙতেছি, তাহলে এখানে মূল অংশটা কি পাবো? জম। জম। এখন এর নিচে একটা হসন্ত দেবো, কেন? জমানো একটা ক্রিয়া। ক্রিয়া হলে আমি বারবার বলছি এই দুটো শব্দে হসন্ত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওটা নাম শব্দ, তাই নামের মূল অংশ। তাহলে জমানোর মূল অংশ হচ্ছে জম, এর সাথে এক্সট্রা কি যুক্ত হয়েছে? এক্সট্রা যুক্ত হয়েছে আনু। এক্সট্রা অংশ যুক্ত হয়েছে কি? আনু। আরেকটা শব্দ দেখেন, লিখলাম হচ্ছে চলমান। তাহলে এটা অবশ্যই ক্রিয়া শব্দ, তাহলে এই অংশটাকে যে আমি ভাঙলে কি পাবো? চল। তো চল একটা ক্রিয়ার মূল অংশ, এর হসন্ত হবে, এর সাথে এক্সট্রা কি যুক্ত হয়েছে? মান। ওকে, এখন আপনারা খেয়াল করেন, এই যে এখানে যে অংশটা পাইলাম, এই যে অংশটা পাইলাম, এইটা হচ্ছে একটি শব্দের মূল অংশ। এটা অবশ্যই মূল অংশ। এই মূল অংশের নাম হচ্ছে, এটা আপনাকে জানতে হবে। একটা শব্দকে ভাঙার পরে যে একটা অংশ যে পাইলাম, মূল অংশটা পাইলাম, এটার নাম হচ্ছে প্রকৃতি। এটার নাম প্রকৃতি। কোনটা প্রকৃতি সেটা আমাদের তো চিন্তা হবে, এটার নাম প্রকৃতি। আর এর সাথে যে এক্সট্রা অংশ যুক্ত হয়েছে, অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে প্রত্যয়। তার নাম প্রত্যয়। ওকে, এটার নামে প্রত্যয়। এখন কথা হচ্ছে, এই প্রকৃতিও দুই প্রকার, প্রত্যয়ও দুই প্রকার। প্রকৃতিও দুই প্রকার, এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার, প্রত্যয়ও দুই প্রকার। একটু মনোযোগ দেন, এই হচ্ছে মূল পড়া। আপনি কি করে বুঝবেন এর সাথে কোন প্রত্যয় যুক্ত আছে সেটা আমরা একটু দেখে নিই। এক নাম্বার হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। এখন এই ক্রিয়া প্রকৃতির আরেক নাম আমরা জানি, সেটা হচ্ছে ধাতু। একটু আগে পড়ে আসলাম। এরপরে একটু মনোযোগ দিলে হয়ে যাবে, এরপরে যে প্রত্যয় যুক্ত হবে, যে প্রত্যয়টা যুক্ত হবে, এটাকে বলা হবে কৃৎ প্রত্যয়। এটার নাম কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হবে সেই প্রত্যয়ের নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় দিয়ে যে শব্দ গঠিত হবে তাকে বলা হবে কৃদন্ত শব্দ। তাকে বলা হবে কৃদন্ত শব্দ, শব্দ অথবা পদ। আর দুই নাম্বারটা খেয়াল করেন, দুই নাম্বারটা হচ্ছে নাম প্রকৃতি। তো নাম প্রকৃতির আরেক নাম আমরা জানি শব্দ প্রকৃতি। শব্দ প্রকৃতি। তো শব্দ প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় দিয়ে যে শব্দ গঠিত হবে তাকে বলা হবে তদ্ধি তান্ত শব্দ। তদ্ধি তান্ত শব্দ অথবা পদ। এখন আপনাদের প্রশ্ন যে এই যে চারটা শব্দ আমি লিখলাম, কোনটা কৃৎ প্রত্যয় আছে বা কোনটা কৃদন্ত শব্দ বা কোনটি তদ্ধিতান্ত শব্দ আমরা চিনব কী করে? এখন দেখেন, আপনি ইজিলি পারবেন। আমি আবারও বলি, ক্রিয়া প্রকৃতি বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হবে সেই প্রত্যয়ের নাম কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় দিয়ে যে শব্দ গঠিত হবে তাকে বলে কৃদন্ত শব্দ।
আর নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম তদ্ধিত প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয় দিয়ে যে শব্দ গঠিত হবে তাকে বলা হবে তদ্ধিতান্ত শব্দ। এখন পরীক্ষা আপনাকে বলবে নিচে কোনটি কোন প্রত্যয় সাধিত শব্দ, আপনাকে চিনতে হবে। চেনার জন্য আমরা দেখবো, একটু খেয়াল করেন, দেখেন সবচেয়ে মনোযোগ এখন দিবেন। এখন বলেন, এই যে ধর্ম, আমি যে এখানে লিখলাম ধার্মিক, ধার্মিককে ভাঙার পরে ধর্ম পাইলাম, তো ধর্ম একটা নাম না? তো নামের যদি হয় তাহলে নাম প্রকৃতি আছে এখানে, তাহলে এর সাথে যে ইক প্রত্যয়টা যুক্ত হয়েছে সেই প্রত্যয়ের নাম তদ্ধিত প্রত্যয়, সে প্রত্যয়ের নাম তদ্ধিত প্রত্যয়। আর ইক আর ধর্ম এই দুটো যোগ হয়ে আমি এখানে ধার্মিক পেয়েছি, তো ধার্মিকটা কোন ধরনের শব্দ? তদ্ধিতান্ত শব্দ। ওকে, অনুরূপভাবে দেখেন শীতল, তো এই শীতটা একটা কি শব্দ? এটা নাম প্রকৃতি। শীতলকে ভাঙলাম, ভাঙলে শীত পাইলাম, এটা নিজে তো হসন্ত নাই, এটা একটা নাম শব্দ। তাহলে নাম প্রকৃতি, নাম প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হবে ল বা অল, এটা কোন প্রত্যয়? এটা অবশ্যই তদ্ধিত প্রত্যয়। আর এই অল বা ল শীতের সাথে যুক্ত হয়ে এখানে আমি নতুন শব্দ পেয়েছি, নাম শীতল, এটা কোন ধরনের শব্দ? তদ্ধিতান্ত শব্দ। এবার দেখেন জমানো, তাহলে জমানোকে ভাঙলাম জম, তাহলে জমের নিচে একটা হসন্ত আছে, এটা যেহেতু ক্রিয়া, তাহলে এটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তারপরে এই আনো প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে আনো প্রত্যয় কোন প্রত্যয়? এটা কৃত প্রত্যয়, এটা কৃত প্রত্যয়। তাহলে এই জম আর আনো যোগ হয়ে জমানো পেয়েছে, এটা কোন ধরনের শব্দ? শব্দের কথা বললে কৃদন্ত শব্দ। ঠিক অনুরূপভাবে এই যে মান, এটি একটি কৃত প্রত্যয়, কারণ কেন? ক্রিয়ামূলের পরে বসেছে, কৃত প্রত্যয়। আর চল আর মান যোগ করে আমরা পাইলাম চলমান, আর এটা কোন ধরনের শব্দ? কৃদন্ত শব্দ। ওকে।